definitions, then asymptotic notation. তারপরে অ্যাসিম্পটোটিক নোটেশনের তিনটা টাইপ। আমরা হচ্ছে মোরাললেস এই পর্যন্ত পড়ছি। সব ক্লাসকে এগ্রি করো যে আমরা এই পর্যন্ত পড়ছি, যে অ্যাসিম্পটোটিক নোটেশন লাস্ট থিওরিতে? ওকে, যদি কেউ এগ্রি না করো, হ্যাঁ, তাহলে তারা বলবা হ্যাঁ আমি চাচ্ছি আজকে এখন থেকে আসলে তিনটা ক্লাস একেবারে কি বলে এটাকে সমানভাবে আগাইতে। না স্যার, এফ সেকশনে এগুলা হয় নাই। অ্যাসিম্পটোটিক নোটেশন পড়ানো হয় নাই, তাই তো? জি স্যার, হয় নাই এখনো। আচ্ছা, তোমরা কোন সেকশন বলো তো? এফ সেকশন। আচ্ছা, 65F তোমাদের হচ্ছে অ্যালগরিদমের ডেফিনেশন এগুলো পড়ানো হয় না, তাই তো? না অ্যালগরিদম, স্যার। ওকে, এডিটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, হ্যাঁ এটা পড়াইছিলেন জাস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পড়াই ফেলবো, বেশি টাইম লাগবে না। নেক্সট দিন আমরা সবাই দেখবো আসলে বিগ ওমেগা, বিগ থিটা, এইসব জিনিসগুলো ডিটেইল দেখবো। ঠিক আছে, আমি যে বলছিলাম তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব নেক্সট থেকে, আর খুব বেশি ইম্পর্টেন্ট কমপ্লেক্সিটি। প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য আমরা কমপ্লেক্সিটি দেখব। তো এই জিনিসগুলো আমরা নেক্সটে দেখব। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন কমপ্লেক্সিটি তো আমরা ডেফিনেশন শিখলাম এখান থেকে। তারপরে এখান থেকে আমরা শিখবো কি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। ধরো একটা এরকম ধরনের কোশ্চেন খুব বেশি আসে যে একটা তোমার কোড দেওয়া আছে, বলা হলো যে এই কোডটার কমপ্লেক্সিটি কত, এরকম ভাবে খুব বেশি আসে। তো এরকম আর অনেকগুলো এখানে আমরা প্র্যাকটিস করব। ওকে, তারপরে হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করব, প্রিমিটিভ নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ দেখবো, আমি তোমাদের আমার একজন বলছিলাম প্রিমিটিভ কোনটা, যে আমাদের যেটা সি তে ডিফাইন করা যায় ওটা প্রিমিটিভ। নন প্রিমিটিভ মানে বুঝতেছো যে অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক এগুলো আসলে থাকে আমরা বানাই, যেগুলো আমরা বানাই সেগুলো আসলে নন প্রিমিটিভ। তো এগুলো আমরা দেখবো। তারপরে সার্চিং কি এগুলো ডেফিনেশন দেখবো। আচ্ছা, তারপরে লিনিয়ার অ্যারে যেটা এল এ যাকে বলা হচ্ছে, এইটার মেমোরি রিপ্রেজেন্টেশন দেখবো। মানে অ্যারের মোটামুটি সব জিনিসপত্র আমরা দেখবো। হ্যাঁ, অ্যারে কিভাবে ট্রাভার্স করতে হয়, অ্যারে থেকে কিভাবে ডিলিট করা যায়, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ধরো এখানে কিছু রিক্যাপ করা হয়েছে, কমপ্লেক্সিটি রিক্যাপ। তারপরে আমরা দেখবো সর্টিং। আমরা হচ্ছে এখানে আমাদের দুই টাইপ অফ সর্ট দেখায়, একটা হচ্ছে বাবল সর্ট আর একটা হচ্ছে কুইক সর্ট। তো বাবল সর্ট আমরা মিডের আগে দেখি, আর কুইক সর্টটা আমরা মিডের পরে দেখি। হ্যাঁ, তো এখানে আমরা বাবল সর্টটা দেখবো, বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কিভাবে আসলে সর্ট করা হয় দেখবো। ওকে, এই যে এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। তারপরে আমরা দেখবো সার্চ। দুই টাইপ অফ সার্চ দেখবো আমরা, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। ওকে, সো এই লিনিয়ার আর বাইনারি দিয়ে মোটামুটি স্লাইড শেষ হয়ে যাবে। তো ওই যে বলছিলাম যে সবসময় কমপ্লেক্সিটির কথা দেখো, তুমি দেখো প্রত্যেক জায়গায় কমপ্লেক্সিটির কথা আছে। এই যে বাইনারি সার্চ, এখানেও দেখো কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করা আছে, এই যে কমপ্লেক্সিটি। তো আসলে প্রত্যেকটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি থাকবে। ইভেন তোমাকে একটা ধারণা দেই, তোমাকে এরকম নাও বলা হতে পারে যে তুমি আসলে বাইনারি সার্চ করো, তোমাকে এরকম বলা হতে পারে এমন একটা সার্চ করো যার কমপ্লেক্সিটি বিগ অফ লগ টু এন। তো বুঝতেছো আসলে কমপ্লেক্সিটি না জানলে কিন্তু বড় কোশ্চেনের আনসার করতে পারবে না। ঠিক আছে, এরকম কোশ্চেন এর আগে হয়েছে যে ডিরেক্ট অ্যালগরিদমের নাম না বলে কমপ্লেক্সিটি বলা হয়েছে। এখন কমপ্লেক্সিটি দেখে কমপ্লেক্সিটি থ্রুতে তোমাকে অ্যালগরিদমের নাম খুঁজে বের করতে হবে, দেন সেখান থেকে ওই অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তারপরে দেখবো আমরা মোর অন অ্যারেস, মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখবো। আমরা তো এর আগে অন ডি অ্যারে দেখছি, এটা হচ্ছে 2D বা 3D, মানে 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল ইত্যাদি বিভিন্ন অ্যারে দেখবো। তো অ্যারে মোটামুটি দুইটা স্লাইড। তারপরে যেটা আছে আমরা এটা অলরেডি দেখে ফেলছি, তারপরে একটু ডিটেইল দেখবো স্ট্রাকচার
ইউনিয়ন আর পয়েন্টার। প্রথম ক্লাসে মোটামুটি মনে হয় পড়াইছিলাম সবারই স্ট্রাকচার কিভাবে ডিফাইন করে। তারপরে হচ্ছে এখানে নিচে আছে পয়েন্টার, খুব সম্ভবত নিচে পয়েন্টার আছে কোথায়, হ্যাঁ এখানে পয়েন্টার আছে। তো আমরা স্ট্রাকচার পয়েন্টার দেখবো, তারপরে দেখবো স্ট্রিং। স্ট্রিং নিয়ে একটু টুকটাক আলোচনা দেখবো। এখানে আমরা তো জানি সিতে আসলে কোনো স্ট্রিং থাকে না, সিতে থাকে কি ক্যারেক্টার অ্যারে থাকে। হ্যাঁ, তো ওখানে ওইটা এবং স্ট্রিং এর মধ্যে ডিফারেন্সটা কি এগুলো দেখবো। তারপরে স্ট্রিং এর বিভিন্ন অপারেশন করবো আমরা। ওকে, এটা বিল্ড ইন অপারেশন, বুঝছো, এগুলো সব বিল্ড ইন ফাংশন। তো স্ট্রিং দেখার পরে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো ডেটা স্ট্রাকচারে প্রবেশ করি নাই। হ্যাঁ, তো এখানে দেখো টাইপ ডেফ আছে। টাইপ ডেফ হচ্ছে স্ট্রাকচারের আরেকটা রূপ, বা স্ট্রাকচারকে আরেকটু সুন্দর করার জন্য টাইপ ডেফ করা হয়। আমরা ডিটেইলি দেখবো। তারপর হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, নরমাল জিনিসপত্র, বড় বড় জিনিসকে কিভাবে যোগ করা হয়। ধরো বলো তো কেউ ইন্টিজারে সর্বোচ্চ কত ভ্যালু নিতে পারে, রেঞ্জ কত ইন্টিজারের? So 10 to the power 9, I think. আচ্ছা, ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 10 টু দি পাওয়ার 8। আসলে 10 টু দি পাওয়ার 8, 8 থেকে ওইদিকে 10 টু দি পাওয়ার 8। যাই হোক, 10 টু দি পাওয়ার 8 বা 10 টু দি পাওয়ার 9। এখন যদি তোমাকে বলা হয় তুমি এমন দুইটা সংখ্যা যোগ করো যারা হচ্ছে 10 টু দি পাওয়ার 60, দুইটার রেঞ্জই 10 টু দি পাওয়ার 60, সেক্ষেত্রে তুমি কিভাবে যোগ করবা? এই জিনিসগুলো আমরা দেখবো। বড় বড় নাম্বার আমরা কিভাবে যোগ বিয়োগ করি। বিগ ইন্টিজার বলতেছে মানে বড় ইন্টিজার, সাধারণ ইন্টিজার না এটা। এসব জিনিস আমরা দেখবো। তারপরে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে এটা আমরা দেখবো। দেন ফাইনালি আমরা লিংক লিস্ট দেখবো। হ্যাঁ, এখানে আছে লিংক লিস্ট। এইটাই মূলত ডেটা স্ট্রাকচার, এখান থেকে শুরু। এর আগে আমরা যা পড়ছি সবই হচ্ছে আমাদের ইন্ট্রো। এখানে একটা জিনিসকে ডেটা স্ট্রাকচার বলা যায়, সেটা হচ্ছে এই যে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে পড়তেছি বা অন ডি অ্যারে পড়তেছি, নরমাল অ্যারে যেটা, এইগুলো হচ্ছে বেসিক ডেটা স্ট্রাকচার বলা যায়। কিন্তু আসলে ডেটা স্ট্রাকচার শুরু হচ্ছে এই লিস্ট থেকে। তো লিস্ট আসলে তো আমরা এখানে লিংক লিস্ট পড়বো। হ্যাঁ, এই যে লিংক লিস্ট পড়বো। তো ওই যে লিংক লিস্ট আসলে যেটা, ওই যে আমি তোমাদের বলছিলাম একটা বাড়ির ভিতরে আরেকটা বাড়ির অ্যাড্রেস আছে, ওইটাই আসলে লিংক লিস্ট। হ্যাঁ, ওইটা আমরা সুন্দর করে দেখবো কিভাবে ফর্ম করা যায়। আচ্ছা, তো লিংক লিস্ট দেখার পরে আমাদের আসলে মিডের সিলেবাস শেষ। তো মিডের পরে আমরা স্ট্যাক, কিউ, তারপরে সার্কুলার কিউ, সার্কুলার লিংক লিস্ট, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ট্রি। গ্রাফ তো তোমাদের এখানে নাই, গ্রাফ তো তোমাদের অ্যালগোরিদমের বিষয়। ঠিক আছে, তো এগুলো আমরা আসলে দেখবো। তো আমাদের আমাদের টার্গেটটা একটু আমরা বলে নিলাম ওভারঅল, যে আমরা আসলে কি পড়বো এবং আমরা কোথায় আছি, এটা একটু ওভারঅল বলে দিলাম। তো ওইটাই আমরা আসলে মেইনলি লিংক লিস্টে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করবো। এখানে 4-5টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, কারণ খুবই ইম্পর্টেন্ট টপিক লিংক লিস্ট। যদিও ইমপ্লিমেন্টেশন খুবই কম লিংক লিস্টের, কিন্তু এমন কোনো জায়গা নেই যে তোমাকে লিংক লিস্ট থেকে কোশ্চেন করবে না। ইভেন এখন তো গেল মিডে করবে, ফাইনালেও তোমাকে লিংক লিস্ট থেকে কোশ্চেন করবে। ফাইনালে যদি সিলেবাসে নাও থাকে তাও লিংক লিস্ট থেকে কিছু না কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ, তো ওইগুলো আমরা একটু ভালো করে দেখবো লিংক লিস্টটা। সিলেবাস নিয়ে কারোর কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? স্যার লিংক লিস্টটা কি সম্পূর্ণটা থাকবে? লিংক লিস্ট তো ইউজফুল। আমি চেষ্টা করব সার্কুলার লিংক লিস্ট বা ডাবলি লিংক লিস্ট এটা মিডের পরে রাখার। হ্যাঁ, তো আপাতত শুধু লিংক লিস্ট আমি দেখবো, মনে হচ্ছে এরকম। আর যদি দেখি বাকি স্যাররা দেখায় ফেলছেন, তাহলে আসলে তো দেখানো লাগতে পারে। মানে এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, আমি তো মিডের পর থেকে দিছি। মিডের পর থেকে নেওয়ার জন্য আমি আসলে লিংক লিস্ট থেকে শুরু করছি, লিংক লিস্টটা পড়ানো হয় না এর আগে। তো এবার জানি না পড়ানো হবে কিনা, বাট আগে রাখতে পারলে ভালো। তো আপাতত টার্গেট করতেছি শুধু সিঙ্গলি লিংক লিস্টটা দেখবো। ডাবলি লিংক লিস্ট বা সার্কুলার লিংক লিস্ট বিভিন্ন টাইপ আছে না, ওইগুলা পরে দেখবো। এটা হচ্ছে আপাতত প্ল্যান। আর কারোর কোনো সে আছে? ওকে,
আচ্ছা, তো আমি তোমাদের তো ফর্মালি এই জিনিসগুলো দেখাই নাই, সো আমি একটু ফর্মালি দেখাবো, তারপরে আমরা এখন কন্টেস্ট নিয়ে কথা বলবো। আমি অলরেডি কন্টেস্ট অ্যারেঞ্জ করে ফেলছি, তো ওই জিনিসগুলো তোমাদের একটু বুঝাই দিব, বুঝাই দিয়ে এই ক্লাসটা শেষ করে ফেলবো। তো আমরা থিওরি পার্টগুলো একটু দেখে নিই, তারপরে আমরা ল্যাবের পার্টগুলো দেখবো। আচ্ছা, দেখো বলতেছে এখানে যে এখানে সি প্লাস প্লাস ইন্ট্রো, মানে আমি যেহেতু স্লাইডটা করছেন আসার সম্ভাবনা বেশি, এই জন্য আমি স্লাইডটা একটু পড়াই দিচ্ছি। এগুলো আমাদের এমনিতে পড়ানো শেষ। আচ্ছা, তো বলতেছে একটা কম্পাইলার কি, কম্পাইলার কি করে, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এটা আমরা অলরেডি ক্লাসে বলছি। আসলে আমরা যে কোড লিখি, ধরো এটা একটা কোড, এটা আমরা লিখলাম, এটা তো আসলে কম্পিউটার বুঝে না। সো আমাদের কি করা লাগবে, এইটাকে মেশিন কোডে রূপান্তর করা লাগবে। তো মেশিন কোড মানে কম্পিউটার তো শুধু বাইনারি জিনিসটাই বুঝে, 0 1, এছাড়া কিছুই বুঝে না। তো আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করলাম। ধরো যে এক্স এর অ্যাড্রেস ধরো এটা, লেটস সে, আর এই 5 এর রিপ্রেজেন্টেশন কি 1 0 1। জানো তো বাইনারি রিপ্রেজেন্টেশন পারো তো নাকি সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে যদি কারো অসুবিধা হয়, এখানে এরকম ভাবে হয় 1 2 4, এরকম ভাবে হয়। তো দেখো এখানে দুইটা 1 আছে, কোথায় 4 আর 1 এ। তো 4 আর 1 আসলে 5। তো এটাকে আসলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করি, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর আমরা যে রান করি, তার কাজ কি, তার কাজ হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজকে স্পেসিফিক আমরা যে ইনপুট দেই, ওই ইনপুটের জন্য রান করা। ঠিক আছে, আমরা তো বিভিন্ন ইনপুট দেই, মানে বলতে চাচ্ছি যে ধরো আমরা বুঝতে পারলাম, আমি তোমাদের ক্লাসে এক্সাম্পল দিছিলাম মনে আছে কিনা, যে ধরো আমি হচ্ছে লেটস সে হচ্ছে সৌদি আরবিয়াতে গেলাম। এখন কথা হচ্ছে আমি তো আরবি এইভাবে বুঝি না। হ্যাঁ, এখন কেউ যদি আরবি ভাষায় কথা বলে, তাহলে আগে কি করতে হবে, সবার আগে আমাকে আরবিকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে, তারপরে আমি বাংলা লেখাটা বুঝবো। ওই যে আরবি থেকে যে বাংলা ট্রান্সলেশন, এটাই হচ্ছে কম্পাইলারের কাজ, বা আমরা যাকে বলি দোভাষী, দোভাষীর কাজ। আর সে যে আমাকে বললো যে তুমি এখানে যাও, তো এই যে ইনস্ট্রাকশন একটা দিল, তো আমাকে তো যেতে হবে, আমি তো বুঝলাম কথাটা, এই যে বুঝলাম, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর বোঝার পরে আমি যে কাজটা করলাম, সেটা হচ্ছে রান, মানে আমরা যে রান ক্লিক করি, ওটা হচ্ছে রানের কাজ। বিল্ড অ্যান্ড রান লেখো না, বিল্ড মানে হচ্ছে কম্পাইল করে, আর রান মানে হচ্ছে রান করে। ওই যে তোমরা হচ্ছে কোড ব্লকসে যে বিল্ড অ্যান্ড রান দাও একসাথে, তো দুইটা একসাথে হয়, একবার কম্পাইলার হয় তারপরে রান হয়। ঠিক আছে, Okay. তো সি প্লাস প্লাস ইজ এ কম্পাইল ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে বোঝাচ্ছে যে তোমাকে এটা কম্পাইল করে তারপর রান করতে হবে, ডিরেক্ট রান করতে পারবো না। একটা এক্সাম্পল দেখো এখানে, সহজ এক্সাম্পল, ইন্টিজার এ বি সি তিনটা ভ্যারিয়েবল নিছে, এ ইনপুট নিছে, বি ইনপুট নিছে, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সি আউট সাম। এই কোড আমি তোমাদের এই হ্যাকার র্যাঙ্কে দেখাইছি সবারই মোটামুটি লাস্ট দিন। সো এখানে বলছে যে কনসোল প্রোগ্রাম মানে হচ্ছে আমরা যে একটা জিনিস লিখলাম, যে সি আউট হ্যালো ওয়ার্ল্ড, ধরো আমি সি আউট সাম লিখলাম, এটা তো আমাকে একটা জায়গায় প্রিন্ট করতে হবে, একটা যে কালো স্ক্রিনে প্রিন্ট করে, ওইটাকেই বলা হচ্ছে কনসোল। এখানে শুধু প্রিন্ট করে না, এই যে এ আর বি, এটাকে তো এখানে ইনপুট তোমাকে নিতে হবে, তারপরে না প্রিন্ট করবে। তো এটা কি করে, প্রিন্ট করে অথবা রিড করে, এটাকে বলা হচ্ছে কনসোল। আচ্ছা, তো কনসোলের কাজ কি, কনসোলের কাজ হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে ইউজার, আর কম্পিউটার হচ্ছে এনভায়রনমেন্ট। আমার এবং এনভায়রনমেন্টের মধ্যে কমিউনিকেশন করার জন্য যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে কনসোল। তোমরা শুনে থাকবা, খেয়াল করলে যে আমি বারবার এই কনসোলের কথা বলছি ক্লাসে, যে কনসোল কনসোল, আমরা কনসোলে ইনপুট দিব, কনসোলে আউটপুট দিব, এরকম। তারপরে আমি যখন বলছিলাম যে ধরো একটা নাম্বার এন ইনপুট নাও, সেটা ইউজারের থেকে ইনপুট নাও, তো বা কনসোল থেকে ইনপুট নাও, এটা হচ্ছে সেই কনসোল। আচ্ছা, আইডির কথা তোমরা সবাই জানো, আইডি হচ্ছে একটা এনভায়রনমেন্ট, যেখানে আসলে কম্পাইলার, তারপরে হচ্ছে রানার, ডিবাগার সবকিছু একসাথে থাকে, যেমন কোড ব্লক। ঠিক আছে, এটা একটা আইডি। আচ্ছা, এখানে দেখো সি প্লাস প্লাস 11 মানে বোঝাচ্ছে 2011 স্ট্যান্ডার্ড। তোমরা আমাকে কে একজন কোশ্চেন করছিল যে আমরা সি প্লাস প্লাস 11 সিলেক্ট করবো নাকি 16 সিলেক্ট করবো নাকি 20 সিলেক্ট করবো। 16 মানে হচ্ছে এটা 16 সালের স্ট্যান্ডার্ড, সি প্লাস প্লাস 20 মানে হচ্ছে এটা 20 সালের স্ট্যান্ডার্ড, মানে একটু একটু আপডেট হয়েছে আর কি, ধরো কিছু ছোটখাটো কিছু জিনিস।
তবে মেজর ধরো 99% জিনিসই প্রায় সেম, হালকা একটু চেঞ্জ হয়। এর বিভিন্ন ভার্সন বলা এটাকে সি প্লাস প্লাস এর। আচ্ছা, সো ইন্ট্রোডাকশন এটা তো খুবই সহজ, যে আমরা এটা একটা প্রিন্ট করলাম, হ্যালো ওয়ার্ল্ড হলো। এখন একটা ভালো একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের সবারই বলছিলাম যে এখানে দেখছো ইউজিং নেম স্পেস এসটিডি নাই, তো তাহলে সমস্যা হবে না এই প্রোগ্রামের, বলো তো হবে না স্যার, কেন হবে না বলো তো? কারণ পরে এসটিডি পরে ইনক্লুড করা হবে, এখানে ইনক্লুড করা আছে। হ্যাঁ, এখানে তাহলে প্রত্যেক লাইনে আমাদের সি আউট সি ইন আমরা যেখানে দেই সেখানে আমাদের এটা এসটিডি স্ট্যান্ডার্ড যে ফাংশন বা স্ট্যান্ডার্ড যে ডেফিনেশনটা ওটা আমাদের দিতে হবে। তো এই জন্য আমরা এত হ্যারেস না করে আমরা আসলে প্রথমেই লিখে ফেলি যে ইউজিং নেম স্পেস এসটিডি, তারপরে আমরা আসলে লিখি। তো এগুলা সহজ জিনিসপত্র, তোমরা আসলে পারো। এখন কমেন্টের কথা বলি। লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট সেমই সি এবং সি প্লাস প্লাসে। সিঙ্গেল লাইন কমেন্টে কিটা হয়, দুইটা স্ল্যাশ থাকে, আর মাল্টি লাইন কমেন্টে স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ থাকে, এর মধ্যে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট লিখি। আর মাল্টি লাইন কমেন্টকে আসলে ব্লক কমেন্টও বলা হয়, মানে একটা ব্লকের মতো অনেকগুলো লাইন তোমরা লিখতে পারো। ওকে ওকে আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সি প্লাস প্লাস কেস সেনসিটিভ। কেউ বলতে পারো এই কেস সেনসিটিভ মানে কি? বড় হাতের অক্ষর হতে পারবে না স্যার। বড় হাতের অক্ষর হতে পারবে না স্যার, সব ছোট হাতের অক্ষর হতে হবে। বড় হাতের অক্ষর হতে পারবে না, নাকি বড় হাতের এবং ছোট হাতের অক্ষর ডিফারেন্ট কোনটা? মানে বড় হাতের হইলে কম পায়, ছোট হাতের হইলে আরেক মানে কেস সেনসিটিভ মানে এরকম ইন্টিজার এ আলাদা। এবং এ, এই দুইটা কিন্তু ডিফারেন্ট, এটা বোঝাচ্ছে কেস সেনসিটিভ মানে, বুঝছো? এখানে স্যার ছোট হাতের এ হতে হবে, ছোট হাতের এ হতে হবে। না, কেস সেনসিটিভ মানে যেটা বোঝায় সেটা হচ্ছে বড় হাতেরও হতে পারবে, মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটাই হতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই দুইটার ভ্যালু ডিফারেন্ট হবে, মানে দুইটা ডিফারেন্ট হবে, একটা ভেরিয়েবল হবে না। অনেক ল্যাঙ্গুয়েজে দেখবা যে দুইটা সেম, যেমন হচ্ছে আমরা যদি বলে থাকি এইচটিএমএল এর কথা, এইচটিএমএল এ তুমি হচ্ছে এরকম ভাবে লিখো অথবা তুমি এরকম ভাবে লিখো, দুইটাই আসলে কি, দুইটাই সেম, ঠিক আছে? এটা কেস সেনসিটিভ না। ছোট হাতের বড় হাতের অক্ষর কি সেম, কিন্তু এখানে আসলে সেম না, দুইটা ডিফারেন্ট, এটা বোঝাচ্ছে কেস সেনসিটিভ। ওকে, তাহলে সিও কেস সেনসিটিভ, সি প্লাস প্লাসও কেস সেনসিটিভ, কারণ দুইটা ডিফারেন্ট। আমরা যদি এরকম লিখি, এরকম এ জি ই অথবা এ জি, এই দুইটা কি সেম? সেম ভেরিয়েবল হবে না, অবশ্যই ডিফারেন্ট ভেরিয়েবল হবে। একটা কমন প্র্যাকটিস হচ্ছে আমরা আসলে ভেরিয়েবলকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখি, এটা হচ্ছে কমন প্র্যাকটিস। ওকে, তো এখানে দেখো রিজার্ভ কিওয়ার্ড কিছু আছে সি প্লাস প্লাসে, এইটা একটু খেয়াল করবা, তোমরা তো সিতে মনে হয় পড়ছো। সি প্লাস প্লাসে রিজার্ভ কিওয়ার্ড দেখো অনেকগুলো রিজার্ভ কিওয়ার্ড আছে, এগুলো দেখে নিও। রিজার্ভ কিওয়ার্ড মানে জানো তো, রিজার্ভ কিওয়ার্ড কি বলো তো? যেগুলো আগে থেকে কম্পাইলারে সেট করা থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেগুলো কম্পাইলারে আগে থেকে সেট করা থাকে এবং যেটার প্রিডিফাইন্ড ভ্যালু আছে, প্রিডিফাইন্ড মিনিং আছে। হ্যাঁ, ইউনিয়ন এই যে এখানে এটার একটা প্রিডিফাইন্ড মিনিং আছে। হ্যাঁ, তারপরে এই যে ধরো রেজিস্টার, এটা একটা প্রিডিফাইন্ড মিনিং আছে। স্ট্যাক আমরা ইউজ করি, স্ট্যাকের প্রিডিফাইন্ড মিনিং আছে। তো একবার করে চেক বলে যায় যে কোনগুলোর প্রিডিফাইন্ড মিনিং আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কখনো রিজার্ভ কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করব না। তো চার টাইপ অফ ডেটা টাইপ আছে, এটা তো সি এবং সি প্লাস প্লাস সেম, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট আর বুলিয়ান, এই চারটা তোমরা জানো। এবং এটার রেঞ্জ কত বলতেছে, এটা ধরো 8 বিট হলে 2^8, 16 বিট হলে 2^16, 32 বিট হলে 2^32, 64 বিট হলে 2^64, অনেকগুলা নাম্বার। সো ডিক্লারেশন ভ্যারিয়েবল এটা তো তুমি জানো যে ইন্টিজার এ বি দেয়। আচ্ছা, তারপরে রেজাল্ট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এরকম। এটা সহজ জিনিস। তো এখানে কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় এটা বলতেছে, প্রথমে একটা ডেটা টাইপ দিতে হয়, তারপরে ভ্যারিয়েবল নেম দিতে হয়। আচ্ছা বলো তো, কি আমাকে বলো তো যে 32f এটা কি কোনো ভ্যারিয়েবল নেম হতে পারে?
না, কেন পারে না? ফার্স্টে কোনো ডিজিট থাকতে পারবে না। হ্যাঁ, ফার্স্টে কখনো কিন্তু কোনো আহ, ই থাকতে পারবে না, নাম্বার থাকতে পারবে না, এটা কিন্তু একটা নেচার, কমন নেচার। এখন তারপরে বলো তো, এইটা কি, এই যে নিচে লাইনে যেটা লিখলাম, এটা কি হচ্ছে, ই হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে? পারবে স্যার, পারবে। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। তারপরে হচ্ছে খুব সম্ভবত ডলার সাইন, এটা হচ্ছে পারে না। তো এই জিনিসগুলো একটু রিকাপ মনে রাখো আর কি। তারপরে স্যার সি প্লাস প্লাস এর ডলার হবে স্যার, সি তে হবে না। এই মানে দুইটাই হবে সি প্লাস প্লাস এর, ওই যে ডলার আর এটা এটা হবে না বলতে কি, ধরো ডিরেক্টলি বলা যায় না। তো এটাও আসলে কিছুটা ডিপেন্ডেন্ট কম্পাইলারের উপরে, বুঝছো? আহ, আমি যদি এখন দেখো হয়তো বা ইডিওতে রান করলে হচ্ছে, বাট আসলে কম্পাইলারের তো অভাব নাই, এক কম্পাইলারে দেখবা যে হচ্ছে না, এরকম আছে, কিছু লিমিটেশন থাকে কম্পাইলার টু কম্পাইলার। আসলে তুমি যেভাবে কম্পাইলারটা ইমপ্লিমেন্ট করছো, ওর ভিতরের কোডগুলো যেভাবে লিখছো সেভাবে তো কাজ করবে। তো সিতে আসলে এটা অ্যাকসেপ্ট করে না। তারপরে ইনিশিয়ালাইজেশন, এটা তো পারো। এখন দেখো এইটাকে কি ইনিশিয়ালাইজেশন বলে বলো তো? প্রথম দিন এসে পড়েছিলাম, মনে আছে? ডাইনামিক ইনিশিয়ালাইজেশন, মনে আছে এই টার্মটা? ইন্টিজার ইজ ইকুয়াল টু 5 মানে পূর্ণ সংখ্যা আর কি। না, আমি বলতে চাচ্ছি এটাকে বলে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। এই টার্মটা কি মনে আছে? আমি পড়াইছিলাম। জি স্যার পড়াইছিলেন। আমরা একই লাইনে ডিক্লেয়ার করব এবং ভ্যালু অ্যাসাইন করব, এই জিনিসটাকে বলা হয় ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন দেখো তিন ভাবে করা যায়। এক তো তুমি ইজ ইকুয়াল টু দিয়ে করলা, আর এক হচ্ছে ব্র্যাকেট দিলেও বি ইজ ইকুয়াল টু 3 হবে, আর সেকেন্ড ব্র্যাকেট যদি দাও এটাও তোমার সি ইজ ইকুয়াল টু 2 হবে। একই কাজ করবে এই তিনটা। এইসব সহজ জিনিসপত্র তোমরা এগুলা পারো। ওকে, তো এখন দেখো এই অটো বলে একটা জিনিস আছে, টাইপ। এটার মানে হচ্ছে ধরো তুমি এখানে টাইপ বলে দিবা না, ধরো ফু ইজ ইকুয়াল টু 0, ইন্টিজার ফু ইজ ইকুয়াল টু 0, তাহলে ফু এর টাইপ কি বলো তো? ইন্টিজার। ইন্টিজার। এখন আমি যদি একটা ভেরিয়েবল নেই বার ইজ ইকুয়াল টু ফু লিখি, তাহলে তার আগে যদি আমরা অটো দেই, তার মানে কি হবে, এই ফু এর ডান পাশে যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করতেছি তার মানে ডেটা টাইপ যেটা হবে, এটারও ডেটা টাইপ একই হবে। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে একই কথা, এখানে অটো না লিখে আসলে ইন্টিজার লেখা। হ্যাঁ, একই কথা। বুঝতে পারছো তোমরা এই কথাটা আমার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যারা বুঝছো তারা তো বলতেছো, আর যারা বুঝতে পারতেছো না তারাও বললো যদি না বুঝতে পারো। ওকে, এটা একভাবে লেখা যায়, এটাই দেখাইছে যে ডিক্লেয়ার টাইপ ব্র্যাকেটে ফু বার, মানে বলতেছে ফু এর যে টাইপ, এই টাইপ, এই যে এই লাইনটা না, এইটার মিনিং হচ্ছে এই ইন্টিজার। তো এটার মানে হচ্ছে ইন্টিজার বার, একই কথা। হ্যাঁ, তো ফু এর যে টাইপ হবে সেই টাইপটা নিবে। এই দুই ভাবে লেখা যায়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার আমরা সবসময় অটো ব্যবহার করলে কোনো সমস্যা হবে? অটো ব্যবহার করলে সমস্যা হবে বলতে, ধরো তুমি মানে ইন্টিজার করতে চাচ্ছ বা ডাবল করতে চাচ্ছ, সো মানে স্পেসিফিক টাইপ যখন তুমি জানো, তাহলে তুমি অটো কেন ইউজ করবা? ধরো স্পেসিফিক টাইপ যদি তুমি জেনে থাকো, তাহলে অটো কেন ইউজ করবা? ধরো একটা ইউজ কেস তো আছে অটোর, কেমন? ধরো তুমি চাচ্ছ সবগুলাই সেম টাইপ অফ হোক। হ্যাঁ, সেম টাইপ হোক। যদি একটা ইউজার প্রথমে ইন্টিজার ভ্যালু নিয়ে থাকে, ধরো আমি বলতে চাচ্ছি যে আচ্ছা বলো তো আইডি কয় ভাবে নেওয়া যায়, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি? এক তো হচ্ছে ইন্টিজারে নেওয়া যায়, আর এক কিসে নেওয়া যায় বলো তো? স্ট্রিং এ নেওয়া যায় না? হুম। আইডি কি হতে পারে বলো? আইডি ইন্টিজার ভ্যালু হিসেবে নিতে পারি আমরা, হুম। অথবা স্ট্রিং আকারেও নিতে পারি। এখন কথা হচ্ছে তুমি প্রথমে কি নিছো এটা তুমি দেখতে চাচ্ছ না, ধরো তুমি স্ট্রিং আকারে নিছো, স্ট্রিং আইডি। এখন আইডি কে তুমি ম্যানিপুলেশন করতে চাচ্ছ অন্য কোনো একটা জায়গায়, ধরো সেটার নাম দিতে চাচ্ছ যে লাস্ট আইডি, এরকম লিখতে চাচ্ছ। তো তুমি দেখে আসতে চাচ্ছ না যে আইডিটা আসলে আমি কি স্ট্রিং দিছিলাম নাকি ইন্টিজার নিছিলাম, সেক্ষেত্রে তুমি অটো ইউজ করতে পারো। ঠিক আছে। তো বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। তাহলে তাহলে দুইটা আসলে স্যার এটা নরমালি কখন ইউজ হয়, যখন অনেক বড় কোনো কোড লিখি তখন? হ্যাঁ, অনেক বড় কোড লিখছো তুমি, আসলে উপরে দেখতে চাচ্ছ না যে আসলে কি কি আমি কি দিছিলাম।
তো সেক্ষেত্রে তুমি তখন এরকম লিখতে পারো যে নতুন ডেটা টাইপ আগেরটার মতো কাজ করবে। তুমি যদি স্ট্রিং লিখে থাকো এখানে তাহলে স্ট্রিং হয়ে যাবে এটা, আর যদি এখানে তুমি ইন্টিজার লিখে থাকো তাহলে ইন্টিজার হয়ে যাবে। এটা একটা কিন্তু স্যার যদি স্ট্রিং এর পরে যদি আমরা আরো কিছু যেমন ইন্টিজার বা ফ্লোট যদি ডিক্লেয়ার করি দেন যদি অটো ইউজ করি তাহলে উপরে কোনটা নিবে, স্ট্রিং নেবে নাকি এই যে ইন্টিজারেরটা নেবে? কথা হচ্ছে তুমি আইডি এই নামে কি তুমি দুইটা এরকম কি লিখতে পারবা তুমি কখনো? একবার আইডি ডিফাইন করার পরে ওই একই কোড বেঞ্চে তুমি এই আইডি আবার ডিফাইন করতে পারবা? এটা তো পারবো না, কিন্তু এখানে তো অটো করে আপনি লাস্ট আইডি লিখছেন, তাহলে লাস্ট আইডি তো এটা লাস্ট আইডি ইজ ইকুয়াল টু আইডি লিখছি দেখো, কারণ ওটা না লিখলে তো হবে না। এইটা খেয়াল করো, আমি ইন্টিজারের পরে যেটা লিখছি ওইটা তো লিখতে হবে, না হলে তো বুঝবে না যে এই ডাটা টাইপ এখানে আসবে। তো তোমাকে এই আইডি তো এখানে লিখতেই হবে। জি স্যার বুঝেছি। তারপরে হচ্ছে এখানে স্ট্রিং, স্ট্রিং আমরা খুব ভালো করে ডিটেইলি দেখবো। সো আমি অলরেডি স্ট্রিং সম্ভবত ইউজ করছি একবার। তো এই যে স্ট্রিং জাস্ট নরমাল স্ট্রিং লিখে বা স্ট্রিং লেখা তারপরে এর ভিতরে স্ট্রিং স্ট্রিং দিয়ে দেওয়া, সহজ জিনিস। আমরা ডিটেইলে দেখবো স্ট্রিং। তো দেখো স্ট্রিং এর কিন্তু হেডার ফাইল দেখো স্ট্রিং। তো আমরা আসলে কি ইউজ করবো এখানে দুইটা বারবার না লিখে? বিটস এসটিডি সি প্লাস প্লাস ওইটা। হ্যাঁ, বিটস stdc++ ডট x এটা আমরা লিখবো। এই দুইটার বদলে আমরা এখানে এটা লিখবো। হ্যাঁ, তো এটা লিখতে পারি আমরা। এখন এন্ডেল মানে কি নতুন লাইন, এগুলো তো জানো সহজ জিনিস। ক্যারেক্টার কোড এটা সিতে একই ছিল, এটা মানে হচ্ছে নিউ লাইন, এটা মানে হচ্ছে এটা কি আমি তো কখনো ইউজ করি না এটা। আচ্ছা যাই হোক অনেক কিছুই আছে। এটা তো ট্যাব, নতুন একটা ট্যাব মানে এক ট্যাব পরিমাণ স্পেস দিবে। আর এটা মানে ভার্টিক্যাল ট্যাগ, মানে হচ্ছে এখানে একটা লাইন হবে একটা পরিমাণ ফাঁকা হবে ভার্টিক্যালি, আর এটা হচ্ছে তারপরে লাইন আসবে। এটা মানে হচ্ছে ব্যাক স্পেস, এক ব্যাক স্পেস পরিমাণ সরবে। তো এরকম অনেক কিছু আছে। মানে অ্যালার্ম বাজবে এটা দিলে। তারপরে আমরা যদি সিঙ্গেল কোড দিতে চাই তাহলে কি বলতো, তার আগে একটা স্ল্যাশ দেওয়া লাগে। এই কোর্সে কিন্তু খুব আসে এই দুইটা কোর্সে। আমরা সিঙ্গেল কোড যদি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু তার আগে অবশ্যই একটা স্ল্যাশ দেওয়া লাগে। ধরো তুমি লিখতে চাচ্ছ এরকম যে আহমিদ, এরকম লিখতে চাচ্ছ। সো কিন্তু তুমি নরমালি কিন্তু এই প্রিন্ট এফ এর মধ্যে এরকম লিখতে পারবে না। এই যে প্রিন্ট এফ না, প্রিন্ট এফ এর মধ্যে তুমি এরকম লিখতে পারবে না ডিরেক্ট। তুমি হচ্ছে এরকম লিখতে পারবে না। এই যে এরকম এটা লিখতে পারবে, এটা কি লিখতে পারবা বলো তো? এটা লিখতে পারবে না, এরকম লিখতে হবে। বুঝছো? এই যে এইটা প্রিন্ট করার জন্য আগে একটা স্ল্যাশ দিতে হবে, কারণ এটা একটা এসকেপ ক্যারেক্টারের আন্ডারে পড়ে। ওকে, সিমিলারলি তুমি যদি ডাবল কোটেশন দিতে চাও এখানে সেক্ষেত্রেও তোমার এরকম দিতে হবে। তো দেখছো কেমন একটা ওড লাগতেছে দেখতে, ওড লাগলে এটাই করতে হবে। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? স্যার এখানে আমি ডাবল কোটেশন কেন দেবো স্যার এই জিনিসটা? কোথায় বলো তো? ওই যে তাহমিদ আপনি যেখানে দিয়েছেন আর কি, তাহমিদস মানে এখানে ডাবল কোটেশন দেওয়ার কারণটা কি? এই দুই পাশে নাকি মাঝখানে? মাঝখানে। আচ্ছা তুমি যদি চাও এরকম প্রিন্ট করতে, লেটস সে এরকম তো মানুষ জেনারেলি প্রিন্ট করে না, তারপরে তুমি যদি চাও এরকম প্রিন্ট করতে তো এরকম লিখতে হবে তোমাকে। বুঝছো? কারণ এই ডাবল কোটেশন যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে তার আগে একটা স্ল্যাশ দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার বুঝতে পারছি। আর বাইরে স্ট্রিং এর কোটেশন তো আছে। আচ্ছা তো আচ্ছা টাইপ কনস্ট্যান্ট এক্সপ্রেশন এই যে এগুলো সহজ। ধরো তুমি যদি, আচ্ছা বলো তো পায়ের মান সবসময় ফিক্স না, এগুলো কি কখনো চেঞ্জ হয়? 3.1416। হ্যাঁ, তো ধরো পায়ের মান আমরা কনস্ট্যান্ট হিসেবে সেট করতে চাচ্ছি, সো আমরা ভিতরে লিখবো না, গ্লোবালি লিখবো। এটা কি গ্লোবাল ভেরিয়েবল, তো এরকম লেখা হয় কনস্ট্যান্ট ডাবল পাই। এটার মানে হচ্ছে তুমি কখনোই পায়ের মান চেঞ্জ করতে পারবে না। কনস্ট্যান্ট যেহেতু লিখছো, এই ভ্যারিয়েবলকে তুমি রিডিক্লেয়ার করতে পারবে না, এই পায়ের মান কখনো চেঞ্জ করতে পারবে না। এটা একটা সুবিধা। যেমন ধরো এই ডাবল আর ইজ ইকুয়াল টু 5.0,
এটা তুমি এখানে এসে আর এর মান চেঞ্জ করতে পারবে না চাইলে। আর ইজ ইকুয়াল টু যদি 2.0 দেই হবে না? হবে তো। পারবো স্যার। হ্যাঁ, কিন্তু এখানে এই জিনিসটা যেহেতু কনস্ট্যান্ট লিখে ফেলছো সেহেতু পারবে না, এই মানকে আর চেঞ্জ করতে পারবে না। এখন অনেকগুলো বিষয় আছে যদিও লাগে না খুব একটা। তো অপারেটর এগুলো তো পারো তোমরা, যে y is equal to y plus x মানে y plus is equal to x, y is equal to সরি x is equal to x minus 5 মানে হচ্ছে মানে এখানে যে অপারেটর সেই অপারেটর যদি এখানেও থাকে তাহলে কি হবে, এখানে যে আচ্ছা অপারেন্ড অপারেটর যাই হোক, তো এখানে একটা মাইনাস বা প্লাস যা থাকে সেটা হয়ে যাবে, পরে এখানে এরকম শর্ট ফর্ম আর কি আমরা লিখি। আর প্লাস প্লাস এক্স এক্স প্লাস প্লাস এটাও তো ক্লাসে দেখাইছিলাম, ভালো আশা করি। ওকে স্যার প্রিফিক্স পোস্টফিক্স এর ক্ষেত্রে মানে এক্স প্লাস প্লাস বা প্লাস প্লাস এক্স এগুলো হয় না। হ্যাঁ ওইটাই, মানে এখানে ওয়াই এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? 4 হবে। 4 হবে, কারণ আগেই বৃদ্ধি পেয়েছে। আর এখানে কত হবে? 3 হবে। ওয়াই এর মান আগে 3 অ্যাসাইন হবে, তারপরে এক্স এর মান বাড়বে। হ্যাঁ, ওয়াই x4 হয়ে যাবে কিন্তু ওয়াই 3 থাকবে। মানে এসব জিনিস কিন্তু আসে, খুবই আসে পরীক্ষায়। ধরো জেনারেল নলেজ, সাধারণ জিনিসপত্র, কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে এসব জিনিসপত্র। আচ্ছা, আর একটা জিনিস আসে সেটা হচ্ছে এই যে তোমার অপারেটরের খেলাধুলা। হ্যাঁ, বিভিন্ন টাইপ অফ অপারেটর। ধরো 5 ডাবল ইজ ইকুয়াল টু 5, এটার ভ্যালু কি রিটার্ন করবে বলো তো? ট্রু। 1 ট্রু। কিন্তু আগে যদি আমরা একটা নেগেটিভ নেগেট করে দেই তাহলে ফলস, ফলস। তাহলে এটা আলটিমেটলি ফলস রিটার্ন করবে। এটা কি রিটার্ন করবে বলো তো? ট্রু। ট্রু। ট্রু রিটার্ন করবে। সো ধরো মাল্টিপল যদি আমরা একসাথে করি, ধরো এটার ভ্যালু, এটার মান কি 5 ডাবল ইজ ইকুয়াল টু 5, এটার মান কি ট্রু, আর 3 গ্রেটার দ্যান 6 এটার মান কি ফলস, তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি ফলস হবে। ফলস হবে, কারণ এন্ড অপারেটরের কাজ কি, যদি একটা ট্রু একটা ফলস থাকে তাহলে ফলস হয়। তো এই জিনিসগুলো দেখো, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট জিনিসপত্র, এগুলো তোমরা পারো। ওকে ওকে ঠিক আছে, তোমরা জিনিসগুলো আচ্ছা বলো তো, এখানে কোনো কনফিউশন আছে কারোর কোনো, বা কারোর যদি কোনো কনফিউশন লাগে তাহলে সেখানে আমাকে কাইন্ডলি আটকাবা। হ্যাঁ, কিছু বলবা? স্যার এখানে লাস্টের লাইনটা একটু বলে দিবেন স্যার, যেমন ইফ লেখা আছে i less than 10 প্লাস প্লাস i less than n, এই জিনিসটা যদি একটু বলে দেন। হ্যাঁ, মানে ধরো এটা আসলে কি এন এর ভ্যালু আর এবং আই এর ভ্যালু স্পেসিফিক্যালি যদি তুমি না বলতে পারো তাহলে তো আসলে এটার ট্রু কি ফলস এটা বলতে পারতেছো না, তাই না? কিন্তু কথা হচ্ছে এভাবে লেখা যায়, ধরো আই এর মান 10 এর চেয়ে ছোট হবে, এবং এটার মেইন যে কথা বলছে যে প্রি ইনক্রিমেন্ট, এটা তো প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট, ওইটাই বলতেছে যে এটা মাথায় রাখো। এই যখন তুমি এন এর ভ্যালু জানবা, ধরো এন এর ভ্যালু ধরো 10 বা ধরো 6, এন এর ভ্যালু ধরো 6, আই এর ভ্যালু কারেন্টলি আছে হচ্ছে, কারেন্টলি আই এর ভ্যালু আছে 6, তাহলে কি হবে বলো তো? এটা ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ফলস হবে, কারণ আই এর ভ্যালু আগে বাড়বে। এখানে যদি আই এর ভ্যালু 5 ও থাকতো তাও কি হতো? আই এর ভ্যালু যদি 5 থাকতো ফলস হইতেছে। তাও ফলস হতো, ফলস কারণ তুমি এভাবে তুলনা করবে না যে 5 লেস দ্যান 6, তুমি এভাবে তুলনা করবা, আগে আই এর মানটা বাড়ায় নিবা তারপরে তুলনা করবা। এই ক্ষেত্রে সচেতন থাকার জন্য বলতেছে তোমাকে, বুঝছো? জি স্যার। এটাই এখানে বলছে যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট কম্পেয়ার করার সময় খুব সচেতন থাকো। স্যার i প্লাস প্লাস হলে কি হতো? এখানে এখানে স্যার একটা প্রশ্ন, যদি প্লাস প্লাস আগে থাকে তাহলে কি আগে বাড়বে নাকি না যে মানটা থাকবে ওই মানটাই হবে? এই যে পারবে, আগে আই প্লাস প্লাস আই আছে, এই জন্য আগে আই এর মান যদি 5 থাকতো, তাহলে আমি ক্লিয়ারলি লিখি সুন্দর করে, ধরো আই এর মান এখানে আছে লেটস সে 5। এখন এই সিচুয়েশনে কি হবে, আই এর মান আগে আই প্লাস প্লাস মানে প্লাস প্লাস আই, তার মানে আই এর মান আগে 6 হবে, তারপরে কম্পেয়ার হবে এন এর সাথে। কিন্তু কথা হচ্ছে একজন বলছো যে আই যদি প্লাস প্লাস থাকতো তাহলে কি হইতো?
তাহলে যেটা হয়তো আগে কম্পেয়ার করার সময় এখানে i এর মান 5 থাকতো n এর সঙ্গে যখন কম্পেয়ার করতো, হ্যাঁ, তারপরে গিয়ে এটা কম্পেয়ার করার পরে না i এর মান 6 হয়ে যেত, বুঝছো? তার মানে লুপের ভিতরে একবার ঢুকবে। হ্যাঁ, লুপের ভিতরে একবার ঢুকবে যদি n এর মান এখানে 6 থাকে। যদি i প্লাস প্লাস হয় তাহলে লুপে ঢুকবে, আর যদি প্লাস প্লাস i হয় তাহলে লুপে ঢুকবে না, বুঝছো? Yes, sir. ওকে। সো কন্ডিশনাল অপারেটর, ইফ এলস, এলস ইফ, এগুলো তো তোমরা জানো যে এর ভিতরে কি থাকে, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে ট্রু ফলস। যদি ট্রু হয় তাহলে ওটা এক্সিকিউট করে, ট্রু না হলে এলস এক্সিকিউট করে। সো এখানে ইন্টিজার এ দেওয়া আছে, সি ইন এ আমরা নিলাম। a%2 এখানে কি চেক করে বলো তো a%2 দ্বারা? ভাগশেষ স্যার নাকি না ভাগশেষ? ভাগশেষ ভাগশেষ চেক করে এবং ইভেন ওড এটা চেক করে মেইনলি। ধরো ইভেন, জি স্যার, ইভেন a%2 মানে কি আসলে? মানে দুই দ্বারা ভাগ করলে যাতে ভাগশেষ যাতে জিরো, মানে কি বলে, ভাগশেষ যদি জিরো হয় আর ভাগশেষ যদি 0 হয় তাহলে কি ইভেন। ইভেন ইভেন 2 4 6 এগুলো সব ইভেন, তো ইভেন আর না হলে ওড। তো এটা বুঝতেছে তো জিনিসটা। তো বলতেছে যে এটা চেক করার সময় দেখো, তুমি যদি ইফ a%2 = 1 এটা যদি হয় তাহলে তো হইলো, ওড হইলো। তুমি এটা লিখো না, আবার ইফ দিও না। কেন দিও না? কি আমাকে বলতে পারবা কেন এটা নট প্রিফারেবল আর কেন এটা প্রিফারেবল? স্যার দুইবার এখানে কন্ডিশন এলসিফ এলসিফ দেওয়া আছে তো স্যার, এলসিফ দেওয়ার কারণে মানে ইফ দেওয়ার পরে যদি আমি এলসিফ দেই তাহলে যেটা এটা করে বলে যায়। লাস্ট লাইনটা স্যার এখানে কন্ডিশন দুইবার চেক করতে হয় না, এফিসিয়েন্সি বেশি এর জন্য। এখানে এটাই আসলে দেখো, এইটা কি হচ্ছে, এটা চেক করতেছে, আর এলসি এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এলসিপি আসবে না, আর এটা যদি ট্রু না হয় তাহলে এলসিপি আসবে, চেক করবে। এর কথা হচ্ছে যদি তুমি দুইবার ইফ দাও তাহলে এটা চেক করার পরে ওড হওয়ার পরেও সেটা কি আর ইভেন ইভেন হবে? হবে না, তারপরে আসবে ও চেক করবে। হবে না, ঠিক আছে, তারপরে চেক করবে, টাইম নষ্ট করবে আমাকে একটু। হ্যাঁ, তো এটা মনে হচ্ছে একটু টাইম। যখন তুমি 1000 বার বা 1000টা নাম্বারের ইভেন ওড চেক করতে চাও, দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে চাও, তো তখন তোমাকে 1000 বার একটা এক্সট্রা চেক করা লাগবে। আমার কথা বোঝা যাচ্ছে? ধরো 1000টা নাম্বার জি আছে, স্যার। তো 1000টা নাম্বারকে তুমি ইভেন ওড এই দুই ক্যাটাগরিতে ভাগ করতে চাচ্ছ। তো তুমি যদি এই প্রথম দুইটা লাইন লিখো তাহলে প্রত্যেকবার ইভেন ওড হইলেও তারপরে আবার ইভেন কিনা এটা চেক করবে। এটা দরকার আছে? দরকার নাই। আমরা ওড যদি না হয় তাহলে আমরা এলসিপ লিখে দেব, এটা না হলে এটা হবে। ওকে, এটাই আর কি, একটু করতে সুন্দর করা। হোয়াইল লুপ আমি খুব সুন্দর মতো ক্লাসে পড়াইছি, যে কি থাকে, ইনিশিয়ালাইজেশন থাকে, এখানে ইনিশিয়ালাইজ করছি। এখানে এখানে কি থাকে, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এই কন্ডিশন আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একসাথে লিখে হচ্ছে। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম হোয়াইল টেস্ট মাইনাস মাইনাস, আমরা যদি অনেকগুলো ইনপুট নিতে চাই সেরকম আর কি কাইন্ড অফ। মনে আছে তোমাদের হোয়াইল টেস্ট মাইনাস মাইনাস দিছিলাম? জি স্যার। সো হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলবো না। এখানে একটু কথা বলবো, এই দুইটা পয়েন্ট আমার আজকে গুরুত্বপূর্ণ, পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স। ওহো, আমি আজকে অন্য আইডি দিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে আবার দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার একটা লিংক দিয়ে দিব না, টাইম শেষ হয়ে গেলে। দেখো, পাস বাই ভ্যালু এটা মানে হচ্ছে একটা ফাংশনে যখন তুমি ডেটা পাস করবা, ইউজার ডিফাইন ফাংশনে তো ডেটা পাস করি আমরা, পাস বাই ভ্যালু যখন করবা তখন হচ্ছে ডেটা চেঞ্জ হইলে ওটা ওটা তোমার মেইন ফাংশনকে এফেক্ট করবে না, মানে মেইন ফাংশনে চেঞ্জ হবে না। দেখো, আমরা ফর এক্সাম্পল ইন্টিজার অ্যাডিশন a প্লাস b, আমরা a আর b অ্যাডিশন করতেছি। সো আমরা দেখো এখানে এখানে আসলে আমার বুঝলাম না এই কোডটা এমন কেন লিখছে, এখানে তো a কে চেঞ্জ করার দরকার ছিল আগে, না হলে তার কিছু হইলো না। না, এখানে a b কত চেঞ্জ করে নাই, কিছু হইলো, ধরো a = 10 দিলাম, কিছু একটা ভ্যালু আছে 10, অথবা আমরা এরকম দিলাম a = a প্লাস b
5 এরকম দিলাম, কিছু একটা দিলাম, এর মানে আমরা বাড়াই দিলাম 5। খুব ভালো করে খেয়াল করো। এখন ইন্টিজার এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই এখানে ধরো এক্স ওয়াই ধরো 2 আর 4 পাঠালাম। বলো তো এর রেজাল্টের ভ্যালু কি হবে? ইলেভেন স্যার। 11। 11 স্যার, 11। ওকে, যারা বোঝা নাই তারা সুন্দর করে দেখো, বোঝা যাচ্ছে। আমরা দুইটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, তো আমরা ওই দুইটার ভ্যালু নিছি 2 এবং 4 ধরো, এবং আমরা পাস করতেছি এটা অ্যাডিশন ফাংশনের ভিতর দিয়ে। এটা তো ইউজার ডিফাইন্ড ফাংশন, তো অ্যাডিশন এর মধ্যে পাস করছি 2 আর 4। এখন 2 আর 4 এখানে নিচ্ছে এ এর মান 2 আর বি এর মান কি 4। এখন দেখো আমরা এ এর মান কত বাড়াইছি, 5 বেরিয়েছি, তো এ এর মান হয়ে গেছে কত 7, অর্থাৎ 2 7, আর বি এর মান 4 এসে, তো 7 আর 4 11 রিটার্ন করবে, 7 প্লাস 4 11 রিটার্ন করবে, তো রিটার্ন করে রেজাল্টের ভিতরে আসবে, রেজাল্ট এই করবে। এখন লেটস সে আমি যদি এখানে সি আউট এ বি এটা প্রিন্ট করি, বলতো এটা কি প্রিন্ট করবে এ এবং বি এর ভ্যালু? 2 আর 4 কেন? আমি তো এর মান যে বাড়ালাম। বাড়ানো হয়েছে, বাট এখানে তো কল বাই ভ্যালু হয়েছে, কল বাই রেফারেন্স হইলে বাড়ানোটা বাড়িয়ে আসতো। হ্যাঁ, দেখো আমি এখানে আসলে হয় কি জানো, কপি হয়, জাস্ট ফাংশনের ভ্যালুটা কপি হয়। এই এক্স এ যে আমি 2 পাঠালাম, এখানে এ তে কপি হচ্ছে, জাস্ট কপি হচ্ছে, ভ্যালুগুলো কপি হচ্ছে। তো এই যে আমরা এর ভিতরে যে এক্স, এর ভিতরে যে আমরা এক্স ওয়াই লিখলাম, বা এ আমরা চেঞ্জ করে দিলাম এই এক্স এর ভ্যালুকে, তাহলে এখানে তো ভুল হয়েছে, স্যার এখানে এ আর বি হবে না, তো মেবি এক্স আর ওয়াই হবে। ওটাই লিখতে যাচ্ছি। তো এক্স এর ওয়াই, তো ধরো, তো এটা আসলে কি হচ্ছে, আমরা ভ্যালুটা পাস করতেছি, এবং এই যে ভ্যালু এ আর এই যে বি, এইটা এক্স এবং ওয়াই থেকে সম্পূর্ণ আলাদা, একেবারে আলাদা, কেউ কাকে চিনে না। তো এই জিনিসটা হচ্ছে পাস বাই ভ্যালু। এখন ছোট্ট একটা জিনিস যদি তুমি এখানে করে দাও, তাহলে এটা পাস বাই রেফারেন্স হয়ে যাবে। ভ্যালু মানে কি? ভ্যালু মানে হচ্ছে জাস্ট এটার কপি ভ্যালুটা, মানে এটা কি, এটা কোন ভ্যালু ধরে রাখতেছে সেটা। আর রেফারেন্স মানে হচ্ছে অ্যাড্রেস। সিম্পলি রেফারেন্স মানে হচ্ছে কি, রেফারেন্স মানে যদি আমরা সিম্পলি বলি সেটা হচ্ছে অ্যাড্রেস। এখন ভাবো, তুমি যদি এই 5 আর 6 এটা ভ্যালু পাস না করে এই 5 আর 6 এর অ্যাড্রেসটা পাস করো, তাহলে কি হবে বলো তো? এই অ্যাড্রেসের আন্ডারে যে ভ্যালুটা চেঞ্জ হবে এই ভ্যালুটাই আসবে। ধরো এখানে 5 এর একটা অ্যাড্রেস আছে 0x এরকম এরকম কিছু একটা, আর এটা 0x কি কিছু একটা, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এখন ধরো দেখো অ্যাডিশন এক্স ওয়াই পাস করতেছে, এখন এ যে পাস করতেছে এ নিচ্ছে এন্ড এ আর এন্ড বি, বলো তো, মানে এটাকে তো এম% বলা হয়। তো ওই এম% যখন আমরা দেই তখন কি পাস হয়, মানে এম%টা কি ডিনোট করে, অ্যাড্রেস নাকি ভ্যালু? অ্যাড্রেস ডিনাইট করে। অ্যাড্রেস ডিনোট করে। সো এই জিনিসটা ডিনোট করতেছে, এ অ্যাক্সেস নিচ্ছে এক্স এর অ্যাড্রেস আর বি অ্যাক্সেস নিচ্ছে ওয়াই এর অ্যাড্রেস। এখন বলো তো একটা অ্যাড্রেসই কি কখনো দুইটা ভ্যালু থাকতে পারে? পারে? জি, জি না। পারে না। সো আমি যখনই এ এর মান চেঞ্জ করে দিচ্ছি, সো এক্স যাকে ডিনোট করতেছে এ তো তাকেই ডিনোট করতেছে, তাই না? তো আমি যখন এ এর মান চেঞ্জ করে দিচ্ছি, তার মানে এটা কেটে 9 হয়ে যাচ্ছে, এবং রিটার্ন করতেছে 9 প্লাস 6 15 রিটার্ন করতেছে 15। এখন যদি আমরা এখানে আগের মতো সি আউট এক্স এবং ওয়াই প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে? 9 এবং 6 প্রিন্ট হবে। হ্যাঁ, তোমরা দেখতেছো যে আমরা 5 এবং 6 ডিফাইন করলাম, কিন্তু যে আমরা ফাংশনে পাঠালাম ওটা চেঞ্জ হয়ে গেল, x এর ভ্যালু হয়ে গেল 9, y এর ভ্যালু হয়ে গেল 6। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। এমন কেউ কি আছো যে বুঝো না এটা, বা আরেকবার বুঝালে ভালো হয়? এই সবাই বুঝছো? Yes, জি sir. স্যার। এই শোনা যাচ্ছে না? কে বললো? শোনা কি এখন যাচ্ছে?
অটোতে কি ভ্যালু কপি হয়ে যাবে নাকি শুধু টাইপ? তুমি যদি ভ্যালু দাও তাহলে ভ্যালু কপি হবে, এমনিতে ভ্যালু কপি হবে না, বুঝছো? ভ্যালু দিলে ভ্যালু কপি হবে, আর ভ্যালু যদি না অ্যাসাইন করো তাহলে ভ্যালু কপি হবে না। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট টপিক, এই টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকে। আর আমি যে ল্যাবের পরীক্ষা নিব বলছিলাম, মনে আছে? এগুলো কিন্তু দিতে পারি, ছোটখাটো কোড, যে ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা, মানে সহজ কনসেপ্ট, বাট মানে ধরো তুমি যদি না বুঝো তাহলে পারবা না। আচ্ছা, এখানে স্ট্রিং প্রিন্ট করছে, এগুলো আসলে তেমন কিছু না, সহজ জিনিসপত্র লিখছে। আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত পড়াইছিলাম। ডেটা স্ট্রাকচার পড়াইছিলাম আমরা, তারপরে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ পড়াইছিলাম। অ্যাবস্ট্রাক্ট বলো তো কে আমাকে, কেন কেন হচ্ছে অ্যাবস্ট্রাকশন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি কি বোঝায়? হাইড করা তো স্যার আপনি বলছিলেন, মানে যে কোনো একটা কোডের পিছনে যে বড় একটা কোড থাকে ওটা হাইড করা থাকে। এটা কি? এই আরিফুল ইসলাম আরমান, আচ্ছা, আরিফুল ইসলাম আরমান, জি স্যার। তুমি কি বাইরে নাকি? জি স্যার, বাইরে ছিলাম, টিউশন নিতে এখন বাসায় যাচ্ছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, এই অফ করে দাও, সমস্যা নাই। এই জাবির হুসাইন, আচ্ছা, জাবির হুসাইন, দেখছো? জয়েন করে সে নাই। আর কাকে ধরা যায় বলো? এই জাহিদুল ইসলাম, আছো? জি স্যার আছি। তুমি কি অ্যাবস্ট্রাকশনের ক্লাসটা করছিলা? জি না স্যার। হ্যাঁ, আজকে পড়া বুঝছো মোটামুটি? জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, স্যার ওই যে লাস্টের পার্টটা স্যার একটু বুঝাই দিলে ভালো হইতো, ওই যে আপনি বলছিলেন ইম্পর্টেন্ট পার্ট, ওই ওই স্যার আমার কারেন্ট চলে গেছিল তো তাই। ও কোনটা বলো তো, পাস বাই রেফারেন্স? জি স্যার, ওই যে আপনি বলছিলেন এটাতে কোয়েশ্চেন করেন আর কি। হ্যাঁ, পাস বাই রেফারেন্স আর কি, দাঁড়াও বুঝাচ্ছি। পাস বাই রেফারেন্স কোন স্লাইডে ছিল এটা? সো পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স পড়তেছিলাম আমরা আসলে। সো পাস বাই ভ্যালু মানে হচ্ছে জাস্ট ভ্যালুটা পাস করা, হ্যাঁ, কপি করা জাস্ট, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা কপি। আর পাস বাই রেফারেন্স মানে হচ্ছে অ্যাড্রেসটা কপি করা। এখন এটা কখন হয়? যখন তুমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন নাও এবং ফাংশনে তুমি এই ভ্যালুটা কল মানে পাস করো আর কি, ফাংশনটা মেইন ফাংশন থেকে কল করে ভ্যালুটা পাস করো, তখন আসলে এই দুইটা টার্ম আসে আমাদের। তো পাস বাই ভ্যালুতে কি হয় দেখো, এখানে জাস্ট এখানে এক্স এর ভ্যালু ধরো 2 এবং ওয়াই এর ভ্যালু 4, তো তুমি এখানে এডিশনের মধ্যে 2 আর 4 পাস করতেছো, 2 আর 4 পাস করতেছো, ওকে, এখানে রিসিভ করতেছে এ আর বি, তো এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4, এটুকু কি বুঝছো? জি স্যার। ওকে, স্যার দেখো এখন আমরা a এর ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি, a = a + 5, তার মানে a এর ভ্যালু হয়ে যাচ্ছে 7 আর b এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। তো রিটার্ন করবে কত? 7 আর 4 11, এখানে রেজাল্ট প্রিন্ট করবে কত? 11। ওকে, যেহেতু আমরা এটা রেজাল্টের মধ্যে রাখছি। এখন দেখো আমরা x এর ভ্যালু 2, y এর ভ্যালু 4 পাস করলাম। এখন এই যে x এর যে রেফারেন্স, এটা তো আমরা চেঞ্জ করলাম, তাহলে কি x আর y এটা কি চেঞ্জ হবে, বা x এর ভ্যালু কি 7 হবে?
এক্স এর ভ্যালু তো আগে 2 ছিল, এখন কি 7 হয়ে যাবে? এটাই কোশ্চেন। বলো তো, যে কোশ্চেন করছো তোমার কি মনে হয় যে এটা কি 7 হয়ে যাবে? স্যার ওইটা তো স্যার 7 আরেকবার স্যার একটু বলবেন, ভালো ক্লিয়ার হবে। তোমার কাছে কোশ্চেন ছিল যে এটা আমার, যে ধরো আমরা তো এক্স এর রেফারেন্স পাঠাইছি এ এর মাধ্যমে, তাই না? জি আর ওয়াই এর রেফারেন্স পাঠাইছি বি এর মাধ্যমে। রেফারেন্স না, আসলে ওয়াই এর ভ্যালু কপি করছি, আর এ এক্স এর ভ্যালু কপি করছি এ এর মাধ্যমে।